নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আমরা অনেকেই অনেক রকমের আলোচনা করি। তো বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী ও শান্তির প্রতিভূ। তিনি যা কিছুতে হাত দিচ্ছেন সব কিছুই অশান্ত। তো এখন তিনি বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রোববার 16 ফেব্রুয়ারি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি। এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসাবে আমাদের ভালো করার সুযোগ আছে। হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, হতাশ হবেন না, আমি হতাশ হই না। আমাদের এখানের মানুষদের এক সময় বোঝা মনে করা হতো, আমি তাদের সম্পদ মনে করি। আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে, অর্থাৎ বাংলাদেশ যেই পথে যাচ্ছে অনেক কামলা তৈরি হবে, সেই কামলাগুলি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে, সেইটাই তিনি বোঝাতে চেয়েছেন। কিছুদিন আগে তিনি চাকরি করেন কেন, চাকরি ছাড়া সবাই এখন উদ্যোক্তা হয়ে যান। তিনি এখন চাকরির কথা বলেন নাই, উদ্যোক্তা হয়ে যান। এখন তো তিনি তো উদ্যোক্তাও করতে পারেন নাই, চাকরিও তৈরি করতে পারেন না, এখন কামলা রপ্তানির জন্য তিনি সবক দিচ্ছেন। তো তিনি বলেছেন, আমরা তেমন করেই নিজেদের গড়ে তুলতে চাই, একটা কামলা জাতি তৈরি করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহু আগে 1987 সালে একটা সম্মেলনে আমাকে ডাকা হয়েছিল এখানে। তখন একটা প্রবন্ধ পাঠ করেছিলাম, এর শিরোনাম ছিল গ্রোয়িং আপ উইথ জায়ান্টস। আমি ব্যাখ্যা করেছিলাম আমাদের বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ, জাতি হিসাবে আমাদের যে অবস্থান, চমৎকার অবস্থান। আমাদের দুই পাশে দুই মহাশক্তি ভারত আর চীন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ দুটি দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, তারা আমাদের ফেলে যেতে পারবে না, তাদের বাতাসে আমরা উঠতে থাকব। সেই থেকে আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, এর ভৌগোলিকগত অবস্থানের কারণে। তিনি বলেন, আমাদের অপূর্ব সুযোগ, আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর। আচ্ছা, তিনি কি বুঝলেন? তিনি যে একটা পরজীবী, ছাত্রদের কান্দে সওয়ার হয়ে ক্ষমতায় এসেছেন, এই পরজীবী কিন্তু জনগণকেও করতে চাচ্ছেন যে আমাদের দুই পাশে দুই মহাশক্তিধর ভারত এবং চায়না আছে, আমরা তাদের বাতাসে সওয়ার হয়ে উঠতে থাকব। মানে তারা তো আমাদেরকে কোলে করে নিয়ে যাবে, তারা গেলে আমরাও যাব। আমরা না হয় বাসের সামনে বসলাম, তারা বাসের পিছনে, মানে আমরা না হয় বাসের পিছনে বসলাম, তারা বাসের সামনে বসবে, এইটাই তো। তা আমার সেই ছোটোবেলার কথাবার্তাগুলি মনে পড়ে যাচ্ছে যে আমি লোকজনের সাথে খুব একটা ঝগড়াঝাটি করতাম না, মারপিট তো করতামই না, কিন্তু কেউ যদি আমার সাথে একটু মারপিটের বা আমাকে একটু চেহারায় গড়নে একটু লম্বা টম্বা বা একটু শক্তিশালী ছিল বা আমাকে আঘাত করার চেষ্টা করতো, তখন আমি বলতাম যে দাঁড়া তোর বাপেরে লই আইতেছি। তো আমি আমার এক জ্যাঠাতো ভাই আছে, আমার 2-3 বছরের বড়, আমি তাকে নিয়ে যেতাম, আর তারে সবাই ভয় পেত। তো সেই এখন এই ভারত এবং চায়না এখন বাংলাদেশের বাপ হয়ে গেছে, বা ইউনূসের বাপ হয়ে গেছে মনে হচ্ছে, যে তাকে পাজা কোলে করে নিয়ে উঠতে থাকবে, এইটাই কিন্তু বলছে। তিনি বলেন, আমাদের অপূর্ব সুযোগ, আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল এক মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এর ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। তো তিনি আরও বলেন, আমাদের উত্তরে হলো বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে শক্তি, হাইড্রো পাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, কিন্তু উনি কি জানে যে হিমালয় বাংলাদেশের না, হিমালয় সেই হিমালয়ান দেশের, বাংলাদেশের না। তো সে বলেছে কত শক্তি দরকার বাংলাদেশের, সেখানে সব জমা আছে, অর্থাৎ পরের দনে পোদ্দারি। নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরাও নিতে রাজি। মাঝখানে ভারতের 40 কিলোমিটার পথ বাধা হয়ে আছে, তবে আশা করি ভারত তাদের স্বার্থের কারণেই দেবে, বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। তো
কি অবস্থা! সিরাক মানে কাঁথার নিচে শুয়ে লাখ টাকার স্বপ্ন, আর দাম্ভিকতাটা দেখেন কি অবস্থা, যে ভারত নিজেদের স্বার্থেই দিতে হবে, তাদেরকে কেউ দাবায় রাখতে পারে না। কিন্তু দাবায় রাখতে হলে তো তোমার নিজের জিনিস তৈরি করতে হবে, তোমরা একটা কামলা তৈরি করবা, তোমাদের নাই কোনো রিসোর্স, তোমরা এখন ওই বাহাদুরিটা আছে, তাই না? তো যাই হোক, তারপরে তিনি বলেছেন ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলতে চান। প্রধান উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4 দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেছেন যে ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই 4 দেশ লাভবান হবে। তিনি বলেন প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী যা দেশের জন্য বড় সম্পদ। তিনি বলেন বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে, তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। ইয়েস, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে, কামলা দিতে পারে, দরজা খুলে দিলে আরও যেতে পারবে। দ্যাটস হোয়াট একটা মানে বাংলাদেশের ইয়াং জেনারেশনকে কিন্তু দেশ শেষ করে দিয়েছে এই সরকার এবং বিগত সরকারগুলি। ইউনূস বলেন জুলাই আগস্ট মাসে আমাদের তরুণরা যা দেখিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারেনি। কিন্তু এই যে তিনি তরুণদের নিয়ে এত বাহবা দিচ্ছেন, কিন্তু এই তরুণরা কি কাজ করেছে? তারা দেশে জঙ্গিপনা করেছে, তারা এই মেটিকুলাস প্ল্যান করে একটি সুন্দর, যেই দেশটা উন্নয়নের সিঁড়ি বেয়ে শনৈ করে এগিয়ে যাচ্ছিল, সেই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশে কোনো উন্নয়ন নাই, বিদেশি বিনিয়োগ 71% কমে গেছে, কোনো চাকরি নাই, লক্ষ লক্ষ মানুষ মানে বেকার হয়ে গেছে, কলকারখানাগুলি উৎপাদন করতে পারতেছে না, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, এগুলি তো হয়েছে। এবং বাংলাদেশে এখন আইসিস, তারপরে হরকাতুল জিহাদ, এদের প্যালেস্টাইনের পতাকা ওড়ে, শুধু বাংলাদেশের পতাকাটাই দেখা যায় না। মানে বাংলাদেশটা, সারা বাংলাদেশটা জিহাদিরা দখল করে ফেলেছে। আর তিনি বলছেন যে এই জুলাই আগস্টে আমাদের তরুণরা যা দেখিয়েছে তা পৃথিবীর অন্য কোথাও দেখাতে পারে নাই। তা অবশ্যই অন্য কোথাও এটা দেখাতে পারেনি, কারণ অন্য দেশের তরুণরা তাদের দেশকে ভালোবাসে, তাদের ইতিহাসকে ভালোবাসে, তাদের সংস্কৃতিকে ভালোবাসে। তারা একটা দেশকে, নিজের মাতৃভূমিকে এইভাবে মানে ধ্বংস করে দিতে পারে না, এটা কেউই পারে না। শুধুমাত্র এই বাংলাদেশের এই তরুণ শ্রেণী, যারা মানবতা বিবর্জিত, যাদের কোনো শিক্ষা দীক্ষা, কোনো জ্ঞান নাই, তারাই পারে, যারা এক বই পড়া মানুষ তারাই পারে। তিনি বলেন দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা। তিনি সরকারি সেবাসমূহকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তো এই সরকারি, এই যে ডিজিটাইজেশন, যেটা ডিজিটাল বাংলাদেশ, সেটা কিন্তু আরও 10 বছর আগে পুরনো সরকার করেছিল, যাদেরকে উৎখাত করা হয়েছে। আমি বলছি না যে এই পুরনো সরকার সবই ভালো, আবার এটাও ঠিক যে এই পুরনো সরকারের অনেক কিছুই ভালো। দেশটাকে যেই রাস্তাঘাট তৈরি, একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে নিয়ে আসা, এইটা কিন্তু ঈর্ষণীয়। এটা কিন্তু পৃথিবীর অনেক দেশকে ছাপিয়ে গেছে সেই দিক থেকে, কানেক্টিভিটির দিক থেকে। কিন্তু আজকে বাংলাদেশ কি অবস্থায় আছে? এই জিনিসগুলি বাংলাদেশে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করতেছে। যে এখন দেখুন, সাংস্কৃতিক বিকাশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে। এই যে বসন্ত উৎসব উপলক্ষে আমরা দেখেছি গোপালপুরে, টাঙ্গাইলের গোপালপুরে ঘুড়ি উৎসব বাতিল করতে হয়েছে, বগুড়াতে উদীচীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে, ঢাকাতে বসন্ত উৎসব হুমকির কারণে বাতিল করা হয়েছে, বইমেলায় অপদস্থ করা হয়েছে মানুষকে। এগুলি কিন্তু সারা বাংলাদেশে ঘটতেছে। বাংলাদেশে আনাচে কানাচে মানুষকে শুধুমাত্র ধর্মের কারণে, রাজনৈতিক মতবাদের কারণে খুন করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অপারেশন ডেভিল হ্যান্টের মাধ্যমে ডেভিলদেরকে না ধরে বেসিক্যালি ডেভিলদেরকে প্রোটেকশন দিচ্ছে। ডাকাতি করতে গিয়ে মার খেয়েছে, সেইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করতে যায় এবং তার জেরে অপারেশন তথাকথিত ডেভিল হান্ট শুরু করে, অথচ সবচাইতে মস্ত ডেভিলটা যমুনায় বসে আছে এবং ডেভিলরা এখন দেশ চালাচ্ছে। সেই ডেভিলদেরকে তাদের চোখে পড়ে না।
তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেশের তরুণরা যে একটা আপাদমস্তক জঙ্গি, তার একটা নমুনা দেই। আপনারা দেখেছেন নতুন একটি দল আসতেছে, এই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা নাগরিক কমিটি, তারা একটি দল করতেছে এবং সেটা এই মাসেই হবে। সেই দলে জানা গেছে যারা আসবে, এই যে এক জঙ্গি নাহিদ ইসলাম, যেই উপদেষ্টা, ছাত্র শিশু উপদেষ্টা, তিনি এটার আহ্বায়ক হবেন এবং আরও সরকারের যারা আছে সেখান থেকে পদত্যাগ করে তারা সেই দলে আসবেন। এবং সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো যে অনেক ছাত্র শিবির নেতারাও, কর্মীরাও এই নতুন দলে মানে বিশেষ জায়গায় নেতৃত্বের আসনে আসবেন, এটা বলেছে। আচ্ছা, যখন ছাত্র শিবির কোনো দলে যায়, আপনারা শুনেছেন ছাত্র শিবির কোন দলে যায়? আপনি যদি ছাত্র অবস্থায় ছাত্র শিবির করেন তাহলে আপনার রাজনৈতিক দলটি কোনটি? অবশ্যই সেই রাজনৈতিক দলটি জামাতে ইসলামী, তাই না? তো এখন ছাত্র শিবিররা নাকি দলে দলে এই নতুন দলের নেতৃত্বে যাবেন। তার অর্থটা কি? তার মানে এটা জামাতের একটা এক্সটেনশন, তাই তো? এটা জামাতের একটা এক্সটেনশন। হয়তো এই নতুন দলটি, তা না হলে ছাত্র শিবির তো কোনোভাবেই, ছাত্র শিবিরের নেতারা অন্য কোনো জায়গায় যাবে না। তো জামাতের একটু ভয় আছে যে তাদেরকে হয়তো মেইন স্ট্রিমে এখনও একটু সময় লাগবে তাদেরকে মেনে নিতে। সুতরাং তারা একটি বিএনপির বিকল্প একটি দল তৈরি করতে চাচ্ছে। সেই দলটি নাগরিক কমিটির মাধ্যমে, এখনও নাম ঠিক করেনি, সেই দলটি ক্ষমতায় যাবে, না হয় জামাতে ইসলামী ক্ষমতায় যাবে। যদি সেই দলটি ক্ষমতায় যায়, এই কিংস পার্টি, তাহলে জামাত লয়াল বিরোধী দল হবে এবং জামাতই বেসিক্যালি ক্ষমতাটা চালাবে নানান তাদের দিয়ে আর কি। শুধু ওই যে জনগণকে যেভাবে মেটিকুলাস প্ল্যান করে একটা ধোঁকা দিয়ে এই 5ই আগস্ট সরকার পরিবর্তন করেছিল, দেশের 12টা বাজিয়েছে, ঠিক সেইভাবেই ওই মেটিকুলাস প্ল্যান করে পিছন থেকে জামাত সরকার চালাবে। আবার যদি জামাত ক্ষমতা যায় তাহলে এই ছাত্রীরা তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং সেই শটটা খাবে বসে বসে, মানে তারা সোনায় সোহাগা। তো এইখান থেকে বিএনপির কিছুটা বোঝার আছে। বিএনপি সবসময় বরাবরই রাজনীতিতে ভুল করে আসছে এবং বিএনপি এইবার ওই আওয়ামী লীগের দশাই হবে। আওয়ামী লীগ বিএনপি দুইটাকেই তারা সমান চোখে দেখে এবং বিএনপি যদি চালাক না হয়, বিএনপি যদি প্রেশার না রাখে, বিএনপি যদি এইরকম একবার এইদিকে যায় আরেকবার ওই দিকে যায়, তাহলে বিএনপির অস্তিত্বই শেষ হয়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত। তো বিএনপি কেন এটা করতেছে আই ডোন্ট নো। তো মানে বিএনপি তো ক্ষমতায় ছিল না 15 বছর, আরও 15 বছরও হবে না। এর মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিএনপির খবরও থাকবে না। যেইভাবে এগোচ্ছে এই সরকার, যেই ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে, যেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, কথা তারা বলছে, মৃদুমন্দ কথা বলছে যে জামাত হইছে নেমোখারাম, তারা সবসময়ই সুবিধা নিয়ে, বিএনপির সাথে সুবিধা নিয়ে তাদের সাথে নেমোখারামি করেছে। তা এগুলি বলছে এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভায় একটি সভা ডাকা হয়েছিল যে 21শে ফেব্রুয়ারি কিভাবে পালন করা যাবে। সেখানে ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই নিয়ে 5টি সংগঠন, জাতীয় মানে বিএনপির ছাত্রদল আর কি, ছাত্রদল সহ যারা এই ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, তারা 5টি দল প্রতিবাদ জানিয়েছে যে জামাত শিবিরের 71-এর ভূমিকা এখনও স্পষ্ট, মানে তারা স্পষ্ট করে বলুক, তারা সেই জায়গা থেকে 71-এর যে ভূমিকা পালন করেছে সেই জায়গাটাকে তারা এখনও ডিজোন করেনি এবং সেই 71-এর ভূমিকাকে তারা বলছে যে তারা সঠিক ছিল। সুতরাং এই অবস্থায় এই বিশেষ করে এই ভাষা দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানোতে তারা খুবই গোস্বা করেছে এবং সেই সভাটি সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়া হয়েছে। তো বিএনপি এদিক সেদিক একটু একটু বলে, আবার যখন ছাত্ররা রাস্তায় নামে যায়, যখন যেমন এই 5ই ফেব্রুয়ারিতে যেটা ঘটেছিল,
বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বর ভাঙ্গার পরে তারা ভাবছে ও মাই গড, এদের বিরুদ্ধে তো যাওয়া যাবে না, আবার তারা উল্টা চলে গেছে। এতদিন এই সরকারের বিরুদ্ধে একটু একটু কথা বলে নির্বাচন চেয়ে তারপরে আবার তারা ঢুকে পড়েছে। তো এইরকম হেলাধুলার মধ্যে আছে। এই হেলাধুলা করে বিএনপি তাদের ফায়দা লুটতে পারবে না। তো এই দেশটা জঙ্গিপনা থেকে মুক্ত করতে হলে এই মুহূর্তে বিএনপিকে, যতদিন আওয়ামী লীগ বা সমমনা দলগুলি, আমি জানি না আওয়ামী লীগ দাঁড়াতে পারবে কি না, বাট মানুষগুলি তো আছে, থাকবে দেশে, তাই না? আওয়ামী লীগ করুক আর নাই করুক, যারা মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা নাকি স্বাধীনতা পছন্দ করে, যারা ৭১-এর চেতনার ধারক, তারা কিন্তু কোনো না কোনোভাবে দাঁড়াবে, হয়তো সময় নেবে একটু। তার মধ্যে এই জায়গাটা বিএনপি যদি প্রপারলি হ্যান্ডেল না করে, তাহলে বিএনপি অস্তিত্ব মুছে যাবে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা শ্রেণী, মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু বিলুপ্ত করা যাবে না, কারণ সেগুলি হৃদয়ে গেঁথে আছে মানুষের। সত্যের জয় একদিন হবেই। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।